অনেক অপেক্ষার পর রামপথিনী ও উপেন্দ্র অভিনীত আন্ধ্রা কিং তালুকা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আন্ধ্রা কিং সূর্যা কুমারকে বেশ চিন্তিত অবস্থায় দেখা যায়, কারণ সে তার 100তম ফিল্মের ইনভেস্টার পাচ্ছে না। একের পর এক ওর মুভি ফ্লপ হওয়াতে প্রযোজকরা ওর ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সূর্যা 100তম ফিল্মটা করতেই চায়। এর জন্য ফোন করে পুরনো এক প্রযোজক নায়ককে। নায়ক তখন জানে আমি অলরেডি একটা সিনেমা শুরু করতে চলেছি। এটা শুনে সূর্যা জিজ্ঞেস করে কাকে নিয়ে করছেন। প্রযোজক তখন জানায় আমার ছেলেকে নিয়েই। আমি আমার ছেলেকে আমার সিনেমাতে লঞ্চ করতে চলেছি। আপনি চাইলে সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করতে পারেন। ভালো একটা ক্যারেক্টারের কাজটা এখনও বাকি আছে। সাইড ক্যারেক্টারের কথা শুনে চুপচাপ হয়ে যায় সূর্যা। পরে আবার জিজ্ঞেস করে কোন ক্যারেক্টার। প্রযোজক তখন বলে হিরোর বাবার। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সূর্যা, আর কলটাই কেটে দেয়। পরের দিন ঈশ্বর নামের একজন সূর্যাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিল যে আন্ধ্রা কিং সূর্যার 100তম ফিল্ম টাকার অভাবে হচ্ছে না। এইটার অভাবে লিখতে থাকে অনেক নেগেটিভ মন্তব্যও। নিউজ পেপারে এই আর্টিকেলটা দেখে সূর্যাও। সূর্যা সিনেমাতে না করতে পারায় ওর বাড়িতেও হামলা হয়। কিন্তু একসময় তার কতই না ক্রেজ ছিল। এইসব কিছু চিন্তাভাবনা করে সূর্যা ডাক দেয় ওর ম্যানেজার বিষ্ণুকে। বলে 100তম ফিল্ম তার করতেই হবে। যদি এজন্য বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিতে হয় এতেও সে রাজি। বিষ্ণু তাকে অনেক করে বোঝায় যে রাজারা কখনো তাদের বাড়ি গাড়ি বিক্রি করে না। এর থেকে ভালো হবে আপনি এগুলো বিক্রি করা বাদ দিয়ে অন্য কোনো একটা উপায় বের করুন। সূর্যা সব ব্যাপার নিয়ে ভাবে এবং ভেবে একটা সিদ্ধান্ত নেয়। সে বাবার ক্যারেক্টারে অভিনয়টা করতে চায়। এই জন্য সে প্রযোজক নায়ককে ফোন করে, কিন্তু প্রযোজক আর কোনোভাবেই ওর ফোনটা উঠায় না। সেই সময় বিষ্ণু দৌড়ে এসে সূর্যাকে জানায় আপনার 100তম ফিল্মের জন্য টাকা চাই তার কারো কাছে যেতে হবে না। একজন আপনার অ্যাকাউন্টে 3 কোটি টাকা অলরেডি ডিপোজিট করে দিয়েছে। প্রথমে এই কথাটা শুনে তো কোনোভাবেই বিশ্বাস করতে চায় না সূর্যা। তবে বিষ্ণু জানায় এটা একদম সত্যি। সূর্যা এবার তাই বিষ্ণুকে ব্যাংকে কল করতে বলে, কারণ তার জানা দরকার টাকাটা কে পাঠিয়েছে। তারপর পরে বিষ্ণু ব্যাংকে কল করে পুরো ডিটেলস নেয়। এরপর বিগেস্ট ফ্যানদের নিয়ে তৈরি করা একটা বই নিয়ে আসে সূর্যার কাছের লোক আনছি বই বের করে ব্যাংকের দেওয়ার ডিটেলস ম্যাচ করলে দেখে আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাগর পাঠিয়েছে টাকাটা। এই সাগরকে আবার চিনে ফেলে আনছি, জানায় ছোটবেলায় তাকে আমি দেখেছিলাম। তখনই কাহিনীটা চলে আসে ফ্ল্যাশব্যাকে। সাগর বাবার সাথে সিনেমা দেখতে সিনেমা হলে আসে, কিন্তু ওরা টিকিটই পায় না। সেই হলটার সামনেই উল্লাস করছিল আনছি। সাগর আনছির কাছে একটা টিকিট চায়। আনছি তখন বলে সূর্যা কুমারের পোস্টারের উপরে যদি উঠতে পারো তাহলে আমি একটা টিকিট তোমাকে দিতে পারি। তখন ছোট্ট সাগর এই চ্যালেঞ্জটা গ্রহণ করে। তারপর নিজের শার্ট খুলে আন্ধ্রা কিং লিখে পোস্টারের উপরে উঠে উড়ায়। আর সেই দিন থেকেই সূর্যার নাম হয়ে যায় আন্ধ্রা কিং। এই ব্যাপার সম্পর্কে সূর্যাকে জানালে সে তো পুরোই অবাক। আনচির সাথে আরও জানাই সাগর হচ্ছে আপনার বিগেস্ট ফ্যান। এবার সূর্যা সাগরের সাথে দেখা করতে চায়। এত বড় ফ্যান তার, আবার এতগুলো টাকা পাঠিয়েছে, তার সাথে দেখা না করলে কি হয়। তাই সুন্দর একটা ড্রেস পরে বের হয়। পথের মধ্যে একটা জায়গায় বসে চা খেতে থাকলে সূর্যা টিভি নিউজে দেখে তার ফ্যানরা ওই নেগেটিভ আর্টিকেল লেখার জন্য ঈশ্বরের উপর হামলা করেছে। ঈশ্বরকে সূর্যার কাছে গিয়ে ক্ষমাও চাইতে বলেছে। এই নিউজটা দেখে সূর্যা নিজেই চলে আসে ঈশ্বরের কাছে। এসে বলে তুমি তো আমার বিগেস্ট ফ্যান। আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সাগর, আর তুমি হচ্ছ ভাইস প্রেসিডেন্ট। তাহলে আর্টিকেলে আমার নামে এত সব তুমি আজে বাজে কথা কেন লিখেছ? ঈশ্বর জানায় সাগর আমার বেস্ট ফ্রেন্ড আর আপনার সবচাইতে বড় ভক্ত। আমি শুধুমাত্র আপনার পরিস্থিতিটা তাকে জানানোর জন্য এই আর্টিকেলটা আমি লিখেছি। তার পরপরই এন্ট্রি নেয় সাগর। সূর্যার নতুন মুভি রিলিজের দিন হলের সামনে থেকে সিরিয়াল কাটআউটটা পড়ে যেতে থাকলে সাগর সেটা ওঠায়। তারপর সকল ফ্যানদের সাথে করতে থাকে নাচানাচি। এরপর সিনেমা হলে সূর্যার মুভি দেখা নিয়ে রাইভেলদের সাথে গন্ডগোল বাঁধে সাগরের, তাই সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যায়। এতে অনেক রাগান্বিত হয়ে যায় সাগর আর সিনেমা হল লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। তখন সাগর দেখতে পায় একটা মেয়েকে। সেই মেয়েটাকে আরো ভালো করে দেখার জন্য একের পর এক ঢিল ছুটতেই থাকে। একটা সময় ঢিল ছুটতে ছুটতে একটা ঢিল গিয়ে সরাসরি ওই মেয়েটার মাথায় লাগে। এই ব্যাপারটাতে সাগর আবার ভোগে অনুশোচনায়। মেয়েটির নাম হচ্ছে মহালক্ষ্মী। সে হচ্ছে মালিক পুরুষোত্তমের মেয়ে। হল ভাঙচুর করায় পুরুষোত্তম সাগর এবং ঈশ্বরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। থানায় এসে সাগর শুধু ভাবতে থাকে মহালক্ষ্মীকে নিয়েই। মহালক্ষ্মীকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলেছে। একটু পর সাগরের বাবা চলে আসে থানায় এবং ওদের দুজনকে ছাড়িয়ে নিয়ে যায়। ছাড়া পাওয়ার পর সাগর সূর্যার স্টাইলে সাইকেল চালিয়ে ঘাটে আসে। সাগরদের বাড়ির নদীর ওপারে ওদের যাতায়াত করতে হয় নৌকা ব্যবহার করে। সাগর বাড়ি আসলে সাগরকে তার মা বলে
কত আর নায়ক নিয়ে পড়ে থাকবি, এবার পড়াশোনায় মন দে। সাগর আসলে একটা পলিটেকনিকে পড়াশোনা করত। রাতের বেলাতে সাগর শুধু ভাবতে থাকে মহালক্ষ্মীকে নিয়েই। পরের দিন কলেজে সাগরকে দেখে রাইভালরা আবার সূর্যাকে নিয়ে হাসি ঠাট্টা করে। সূর্যার একের পর এক সিনেমা ফ্লপ যাচ্ছে, এটা দেখে ওরা তো অনেক মজা নিতে থাকে, যা দেখে সাগরের মাথা গরম হয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বেঁধেই যায়। প্রচণ্ড মারামারির মধ্যে কলেজে আবার মহালক্ষ্মীকে দেখতে পায় সাগর। মহালক্ষ্মীও কিনা কালো একটা ব্যাচ পরেছিল। এটা দেখে সাগর ভেবে নেয় মহালক্ষ্মী হয়তোবা নায়ক সূর্যের বিপক্ষে। এটাতে অনেক মন খারাপ করে বসে সাগর। কলেজে প্রচণ্ড মারামারি করার কারণে প্রিন্সিপাল দুই পক্ষকেই ডাকে। ওদেরকে ডেকে বলে, কলেজের মধ্যে তোমরা এগুলো কি শুরু করেছো? সাগর তখন জানা ওয়ার নয়, এটা হচ্ছে ফ্যান ওয়ার। সুপারস্টার সূর্যাকে নিয়ে ওরা কটু কথা বলেছিল। এই কথাটা শোনার পরে প্রিন্সিপাল সূর্যার বর্তমান অবস্থা নিয়ে মজা নিতে থাকে। তাই বাকি সবাইকে বিদায় দিয়ে সাগর এবং ঈশ্বরকে শাস্তি দেয়। শাস্তি হচ্ছে যতদিন না তাদের সাসপেন্ড উঠছে ততদিন তাদের ক্যান্টিন পরিষ্কার থেকে ওয়েটারের কাজ সবই তাদেরকেই করতে হবে। নিরুপায় হয়ে তাই করতে হয় সাগর এবং ঈশ্বরকে। কিছুদিন পরে হঠাৎ করেই সাগর একদিন দেখতে পায় মহালক্ষ্মীকে। তখন সে সেই ক্যান্টিনটাতে ওয়েটারের কাজ করছিল। মহালক্ষ্মী কোল্ড ড্রিঙ্কস চাইলে সাগর সূর্যার কোল্ড কলার বিজ্ঞাপন দেখিয়ে দিয়ে বলে এইটা নিতে। সাথে বলে, তুমি তো আর সূর্যার ফ্যান না, তাও আবার তুমি কোল্ড ড্রিঙ্কস চাচ্ছ? তখন মহালক্ষ্মী বলে, আমার সূর্যাকে অনেক ভালো লাগে। এটা শুনেই সাগর মহালক্ষ্মীকে একটা কুল কোলা এনে দেয়। এরপর সেও টেবিলে বসে পরিচিত হয় ওর সাথে। এরকম করতে করতে কলেজের ফাইনাল ইয়ারে চলে আসে সাগর। অন্যদিকে মহালক্ষ্মী তার জুনিয়র। ওর নাম শুনে তো সাগর অনেক প্রশংসা করতে থাকে। এর মধ্যে সাগর জিজ্ঞেস করে, সেদিনকে তুমি কেন কালো ব্যাজ পরেছিলে? মহালক্ষ্মী জানায়, জুনিয়রদের যে র্যাগিং করা হচ্ছে তার প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ পরেছিলাম। এবার মহালক্ষ্মীকে নিয়ে পুরো ধারণাই পাল্টে যায় সাগরের। সবকিছু শুনে সে অনেকটাই খুশি হয়ে যায়। মহালক্ষ্মীর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিল। মহালক্ষ্মী চলে যাওয়ার পর মহালক্ষ্মী রেখে যাওয়া অল্প একটু ড্রিঙ্কস সাগর খায়। এরকমভাবেই মহালক্ষ্মীকে নিয়ে সাগর পড়ে থাকলে রিয়েলিটিতে ফিরিয়ে আনে ঈশ্বর। কয়েকদিন বাদেই সূর্যার সিনেমা দেখতে সাগর সিনেমা হলে গেলে টিকিট অপারেটর তাকে কোনো টিকিট দেয় না, কারণ আগেরবার সাগর সিনেমা হল ভাঙচুর করেছিল। তখন সাগর মহালক্ষ্মীকে দেখতে পায়, তাই তার কাছে 2টা টিকিট চাইতে থাকে। সাথে জানায়, আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি। তখন মহালক্ষ্মী গিয়ে ওকে 2টা টিকিট দেয়। সাগর খুশি হয়ে মহালক্ষ্মীকে ধন্যবাদ জানায়। সিনেমা দেখা শেষে মহালক্ষ্মী অপেক্ষা করতে থাকে তার বাবার। সেই সময় মহালক্ষ্মীর কাছে আরও একবার এসে ধন্যবাদ জানায় সাগর। তখন মহালক্ষ্মী সাগরকে বলে, তুমি দেখি নায়ক সূর্যের জন্য সব জায়গায় মারামারি করো, তুমি কি তাকে খুব ভালোবাসো? সাগর জানায়, রেসপেক্ট করি। তার পরপরই কাহিনীটা চলে আসে ফ্ল্যাশব্যাকে। সাগর যে গ্রামে জন্মেছে সেই গ্রামের সবাই কুলির কাজ করত। সাগর ছোট থেকেই কবিতা আবৃত্তি খুবই ভালো করত। সেইটা দেখে গ্রামের মানুষজন ইন্সপায়ার করার বদলে ওর সাথে মজা নেয়, বলে এসব করে আর কি হবে, শেষ পর্যন্ত তো কুলিই হতে হবে। সাগরের বাবার আবার এসব কথা একদমই ভালো লাগে না, তাই সাগরকে পড়ানোর জন্য শহরে নিয়ে আসে। সাগর প্রথমবার শহরে এসে সবকিছু দেখে একদম ঘাবড়েই যায়, কিন্তু বাবা তাকে সরাসরি একটা স্কুলে নিয়ে আসে। তারপর প্রধান শিক্ষককে জানায়, আমার ছেলে ভালো কবিতা আবৃত্তি করতে জানে। শিক্ষক তখন সাগরকে নিয়ে গিয়ে সবার সামনে কবিতা আবৃত্তি করতে বলে। তবে সাগর এতটাই ঘাবড়ে যায় যে কবিতা সে আবৃত্তি করতে পারে না। এতে সাগরের বাবা সবার সামনেই অপমানিত হয়। প্রধান শিক্ষকও বাবাকে অপমান করে শোনায় অনেক কথা। তাই বাড়ি এসে বাবা মারতে শুরু করে সাগরকে। সাগর কান্নারত অবস্থায় একটা রেডিও এবং সূর্যার একটা মুভির টেপ দেখতে পায়। সেই টেপ রেডিওতে তুললে সূর্যার মোটিভেশন সংলাপ শুরু হয়, যা সাগরকে একদম পাল্টে দেয়। সাগর দিনরাত শুধু রেডিওতে সূর্যার এই সংলাপগুলো শুনতে থাকে, পাশাপাশি চালিয়ে যেতে থাকে ওর কবিতা আবৃত্তি। এরপর একদিন সে কবিতা আবৃত্তি করে তার প্রধান শিক্ষককে শোনায়। ওর কবিতা আবৃত্তি শুনে তো অবাক হয়ে যায় প্রধান শিক্ষকও, এবং তার স্কুলে ভর্তি করায়। এভাবেই নায়ক সূর্যা হয়ে ওঠে ছোট থেকেই সাগরের রিয়েল হিরো। সাগর এসব মহালক্ষ্মীকে শোনালে মহালক্ষ্মী ইমপ্রেস হয়ে যায়। একটা মানুষ তার পছন্দের হিরোকেই এতটা রেসপেক্ট করে, তাহলে তার নিজের যখন কোনো ভালোবাসার মানুষ হবে তাহলে তাকে কতটা রেসপেক্ট করবে। এই ব্যাপারগুলো ভাবতে থাকে মহালক্ষ্মী। সে সময় মহালক্ষ্মীর বাবা গাড়ি নিয়ে তাকে নিতে আসলে সাগরকে হিরো সম্বোধন করে বারবার সাগরের দিকে তাকিয়েই চলে যায়। মহালক্ষ্মীর এসব কর্মকাণ্ড দেখে সাগর তো উঠতে থাকে আকাশে। পরের দিন লাইব্রেরিতে সাগরের সাথে দেখা করতে আসে মহালক্ষ্মী। সাগরের হাতে তুলে দেয় সূর্যার লেটেস্ট মুভির মিউজিক অ্যালবামের টেপ। সেটা থেকে সাগর বলে, এটা তুমি কোথায় পেলে? আমি সব জায়গাতে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। মহালক্ষ্মী জানায়, আমার বাবা তো থিয়েটারের মালিক, এই জন্য এটা আমাদের কাছে আছে। একটু পরেই মহালক্ষ্মী তার টেপ রেকর্ডারটা বের করে। মহালক্ষ্মীর সাথে করে টেপ রেকর্ডার নিয়ে আসে, কারণ দুজন মিলে একসাথে শুনবে। দুজনে একসাথে লাইব্রেরিতে গান শুনতে থাকলে সাগরের রাইভাল গ্যাং তা আবার দেখে ফেলে। এসে তখন সাগরকে জিজ্ঞেস করে, তোরা এখানে কি করছিস?
তাও আবার আমার ক্লাসের মেয়ের সাথে। সাগর ওদের গায়ে তখন হাত তুলতে চাইলে মহালক্ষ্মী যায় সামনে, আর সে গিয়ে থামায় আর বলে আমরা দুজন একসাথে সুরিয়ার লেটেস্ট মুভির গান শুনছি, তোমাদের কি এতে? এটা শুনেই ওই রাইভেল গ্যাংটা মহালক্ষ্মীর থেকে টেপ রেকর্ডারটা নিয়েই ভেঙে ফেলে। এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় সাগর। এরপর মারতে গেলে রাইভেল গ্যাং জানায় অলরেডি সাসপেন্ড হয়ে তুই ক্যান্টিন বয় হয়েছিস, আরও কি সাসপেন্ড খেতে চাস? সাগর তখন জানায় সাসপেন্ড হওয়ার ভয় আমি করি না, শুধুমাত্র মহালক্ষ্মীর জন্য আজকে তোকে ছেড়ে দিলাম। রাত্রেবেলাতে সাগর গিয়ে টেপ রেকর্ডারটা ঠিক করছিল, ঠিক তখনই ঈশ্বর সেখানে চলে আসে, বলে এগুলো তুই কি করছিস? তখন সাগর ঈশ্বরকে সুরিয়ার নতুন গানটা গেয়ে শোনায় আর বলে এই গানের টেপটা মহালক্ষ্মী আমাকে দিয়েছে। ঈশ্বর চলে গেলে সাগর প্রাণ ভরে মহালক্ষ্মীকে নিয়ে তার ভালোবাসার কথাগুলো বলতে থাকে। পরের দিন সাগর ঈশ্বরকে নিয়ে চলে আসে মহালক্ষ্মীদের বাড়িতে তার এই টেপ রেকর্ডারটা দেওয়ার জন্য। বাড়িতে ঢুকতেই সাগরকে দেখে রেগে যায় মহালক্ষ্মীর ভাই ধানুষ, কারণ সাগর তাদের সিনেমা হল ভেঙেছিল। কলার ধরে বলে তোরা এখানে কি করতে এসেছিস? তখন পুরুষোত্তম গিয়ে তার ছেলেকে শান্ত করে, তারপর সাগরকে জিজ্ঞেস করে তোরা এখানে কেন এসেছিস? সাগর তখন জানে আমি মহালক্ষ্মীর কলেজেই পড়ি, মহালক্ষ্মীর টেক রেকর্ডার আমার কাছে আছে, শুধু সেটাই আমি ফিরে দিতে এসেছি। সাথে এটাও বলে আপনাদের একটা ব্যাপারে আমি ইনভাইট করতে এসেছি, আগামীকাল থেকে আমাদের গ্রামে যাত্রা উৎসব, আপনারা আসলে অনেক খুশি হতাম। এটা বলে চলে যাওয়ার পথে সাগর ধানুষের কাঁধে হাত রেখে বলে নিজেদের মধ্যে গন্ডগোল করে কী লাভ? মানে সে বোঝাতে চাইছিল 2 দিন পরে তুই তো আমার শালাই হবি। পরদিন থেকে শুরু হয়ে যায় ওদের গ্রামের যাত্রার কার্যক্রম। সবকিছু দেখভাল করতে থাকে সাগর। তখন গ্রামের একজন সাগরকে জানায় পাশের গ্রামের সুরিয়ার নতুন মুভির শুটিং চলছে। এটা শুনেই সাগর সবকিছু ফেলে ছুটে যায় সেই গ্রামের উদ্দেশ্যে। ঘাটে এসে ডাবল চমক পায় সে, দেখতে পায় নৌকোতে করে তাদের গ্রামে মহালক্ষ্মী আসছে। মহালক্ষ্মীও সাগরকে দেখে খুশি হয়, মনে করে তাকে পিক করতে হয়তোবা সাগর এসেছে। তখন অন্য পাশ থেকে একটা মাঝি সাগরকে বলে কি রে, সুরিয়ার শুটিং দেখতে যাবি না? ততক্ষণে মহালক্ষ্মী বুঝে ফেলে সাগরের ঘাটে আসার কারণ কি, তাই সাগরকে জানায় তুমি যাও, তোমার প্রিয় নায়ক সুরিয়ার শুটিং দেখতে যাও, আমাদের তো কথা হতেই থাকবে। সাগর তখন পড়ে যায় মহামুসিবতে, বলে তোমাকে রেখে আমি কিভাবে যাই? মহালক্ষ্মী তখন জানায় সমস্যা নেই, তুমি শুটিং দেখতে যাও। সাগর তাই মহালক্ষ্মীকে বিদায় জানিয়ে পাশের সেটের শুটিং সেটে চলে আসে। সেখানে আসলে দেখতে পায় অনেক মানুষের সমাগম, তাই যায় প্রডিউসারের কাছে। প্রডিউসার তখন একজনকে বলছিল সুরিয়া কলা খেতে অনেক পছন্দ করে, কলা নিয়ে আসুনি কেন তুমি? এটা শুনে সাগর প্রডিউসারকে বলে আমি কলা নিয়ে আসছি স্যার। তখন প্রডিউসার জানায় দ্রুত নিয়ে আসলে সুরিয়ার সাথে তোমার ছবি তোলার ব্যবস্থা করে দিব। সাগর তাই দ্রুত তার সাইকেলটা নিয়ে চলে আসে কলা নিতে। সেখানে গিয়ে পুরা 1 কাইন কলা নেয়, এরপর টাকা দেয়, জানায় এটা আন্ধ্রা কিং সুরিয়া খাবে। কলা নিয়ে ফেরার পথে সেই রাইভেল গ্যাং সাগরের পথ আটকায়। সাগর তখন তাদের বলে আজকে কোনো ঝামেলা চাই না, সুপারস্টার সুরিয়া কলা খেতে চেয়েছে, সেটাই আমি নিয়ে যাচ্ছি। এটা শুনে সবাই ওরা কলা কেড়ে নেওয়ারই চেষ্টা করছিল। এতে সবার সাথে মারামারি হয় সাগরের। সাগর কলা নিয়ে যখন ঘাটে এসে পৌঁছে তখন আর একটাও নৌকা পায় না, এজন্য শুটিং সেটে আসতে ওর অনেকটাই দেরি হয়ে যায়। এর মধ্যে শুটিংটাও শেষ হয়ে যায়। তখন প্রডিউসার জানায় আর একটুখানি আগে আসলে সুরিয়ার সাথে তুমি ছবি তুলতে পারতে। সাগর তখন বলে কোনো সমস্যা নেই। প্রডিউসার কলার দাম দিতে চাইলে সাগর বলে এটা ভালোবাসা থেকে করেছি। প্রডিউসার সাগরের সুরিয়ার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়। এরপর সাগর গ্রামে ফিরে আসলে ঈশ্বর সাগরকে বলে আসতে এত দেরি করলি কেন, মহালক্ষ্মী এখনও তোর জন্য অপেক্ষা করছে। এটা শুনে সাগর দৌড়ে আসে মহালক্ষ্মীর কাছে। মহালক্ষ্মী তখন সাগরকে বলে তোমাদের গ্রাম অনেক সুন্দর, আমাকে ঘুরিয়ে দেখাবে? সাগর তখন মহালক্ষ্মীকে নিয়ে উঠে পড়ে একটা নাগরদোলায়। সেখান থেকে পুরো গ্রাম একদম ভালো করে দেখা যাচ্ছিল। এর মধ্যেই সাগর ওকে জিজ্ঞেস করে বসে এখনও তুমি যাওনি কেন? মহালক্ষ্মী তখন বলে তোমার সাথে দেখা না করে আমি কিভাবে যাই বলো? এটা বলার পরপরই টেপ রেকর্ডার একটা গান ছেড়ে সেটা লাগিয়ে দেয় সাগরের কানে। সাগর গান শোনার বদলে তার কথাগুলো শুনতে পায়। সেদিন টেপ রেকর্ডারটা ঠিক করার সময় সাগর মহালক্ষ্মীকে নিয়ে যে ভালোবাসার কথাগুলো বলেছিল সবগুলো রেকর্ড হয়ে গিয়েছিল, যেগুলো পরে মহালক্ষ্মী শুনে তো খুব খুশি হয়ে গিয়েছিল। ওর নিজের কণ্ঠটা শুনে তো পুরাই শক খেয়ে যায় সাগর। একটু পরে মহালক্ষ্মী সাগরকে বলে এত শক হওয়ার কিছু নেই, আমিও তোমাকে ভালোবাসি। এরপরে দুজনের হয় রোমান্স। কলেজের ফেয়ারওয়েলেও তারা দুজনে অনেক নাচানাচি করে, একসাথে অনেকগুলো ছবিও তোলে। এর মধ্যেই একদিন সাগর চলে আসে মহালক্ষ্মীদের সিনেমা হলে একটা সিনেমা দেখার জন্য। তখন মহালক্ষ্মী সাগরকে নিয়ে আসে প্রজেক্টর রুমে। সেখানে একসময় তারা দুজনে কিস করে বসে। এটা আবার সরাসরি দেখা যায় সিনেমার পর্দায়। এতে অনেক দর্শক তো মজা নেয়, আবার অনেক দর্শক বিরক্ত হয়। এই কর্মকাণ্ডগুলো দেখে ফেলে পুরুষোত্তম, তাই সিনেমাটা শেষ হওয়ার সাথে সাথেই মারতে শুরু করে সাগরকে। সাগর বোঝাতে চায় যে তারা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। পুরুষোত্তম তখন অনেকটাই রেগে গিয়ে বলে তোর সাহস কি করে হলো
আমি আমার মেয়েকে রাজরানীর মতো বড় করেছি, আর তুই কিনা একজন ফ্যান বয় হয়ে আমার মেয়েকে ফুসলিয়ে এসব করছিস। এমনকি সাগরের বাবাকে নিয়েও অনেক গালমন্দ করতে থাকে পুরুষোত্তম। এটাতে সাগরকে মনে করিয়ে দেয় ছোটবেলায় ওর সাথে ঘটে যাওয়া সেই কর্মকাণ্ডটা, যেখানে প্রধান শিক্ষক তার বাবাকে গালমন্দ করেছিল। এবার ওই ব্যাপারটাতে সাগর একদমই বাকরুদ্ধ হয়ে যায়। তাই কষ্ট করে সে সুরিয়ার ওই মোটিভেশনাল সংলাপটা বলতে শুরু করে। এতে তার বাকরুদ্ধতা কেটে যায়। এরপর পুরুষোত্তমকে বলে, এতদিন ফ্যান বয়ের ভালোবাসা দেখেছেন, এবার পাগলামি দেখবেন। সুরিয়ার 100তম সিনেমা লঞ্চ হওয়ার আগে আমি আমার গ্রামে আপনার থেকে বড় হল আমি স্থাপন করব। সেই সিনেমা হলটা সুরিয়ার 100তম সিনেমাটা দিয়ে গ্র্যান্ড ওপেনিং হবে, আর ওপেনিংটা করবে স্বয়ং সুরিয়া। আর সিনেমা হলটার নাম আমি দিব মহালক্ষ্মী। তারপরে আমি আর মহালক্ষ্মী বিয়ে করে নিব। এভাবে ওপেন চ্যালেঞ্জ দিয়ে চলে যেতে থাকলে ধানুষ ওকে মারতে চায়, কিন্তু বাবা ওকে থামায়, জানায় ওদের সব ভুয়া কথা শুনে রাগ করার কোনো দরকার নেই। ওপেন চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে বাইরে আসলে ঈশ্বর তাকে বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? একটা থিয়েটার বানাতে কত টাকা প্রয়োজন তোর সেটা হিসাব আছে? তোর কাছে আসে 2 টাকা, আর তুই কিনা কোটি টাকার কাজ করতে চাস? সাগর জানায় আন্ধ্রা কিংয়ের ফ্যান হওয়াতে পুরুষোত্তম এটা নিয়ে কথা তুলেছে, এর জবাব তো আমাকে দিতেই হতো। ঈশ্বর তখন এটা শুনে বলে, তোর আসলে মাথায় খারাপ হয়েছে, আন্ধ্রা কিং কি তোকে এই টাকাটা দেবে? এটা শুনে সাগর বলে, তুই হচ্ছে আন্ধ্রা কিং ফ্যানের অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আর তুই এসব কি কথা বলছিস? ঈশ্বর তখন বলে, হ্যাঁ আমি বললাম, তোর বাবা অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করিয়েছে, আর তুই কিনা জব খোঁজা বাদ দিয়ে এসব করছিস। আমি আর তোর আগেও নেই পেছেও নেই। এটা শুনে অন্য নৌকাতে উঠে চলে আসে শহরে। কাহিনীটা তারপর চলে আসে প্রেজেন্ট ডেতে। ঈশ্বর তখন সুরিয়াকে জানায়, এরপরে আমি সেখান থেকে চলে আসি শহরে এবং সাংবাদিকতার মধ্যে ঢুকে যাই। ওই আর্টিকেলটা লিখি শুধুমাত্র সাগরের পাগলামি থামানোর জন্য, যাতে আপনার 100তম সিনেমাটা যে হচ্ছে না এটা ওকে জানানোর জন্য। এটা শুনে যেন সে তার পাগলামিটা বাদ দেয়। সাগরের এই সব কাহিনী শুনে আরও ওর সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে সুরিয়া। তারপর যেতে থাকে সুরিয়ার গ্রামের দিকে। তারপর সুরিয়াকে বলতে থাকে, যার পকেটে 2 টাকা নেই সে আপনাকে কিভাবে 3 কোটি টাকা দিল? কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা চলে আসে পুরুষোত্তমের সিনেমা হলের সামনে। সেখানে আসলে তারা দেখতে পায় মহালক্ষ্মীর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। মহালক্ষ্মীর বিয়ে তো হওয়ার কথা ছিল সাগরের সাথে, কিন্তু এখন অন্য কারোর সাথে কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা চলে আসে মহালক্ষ্মীর কাছে। মহালক্ষ্মী তখন বিয়ের পিঁড়িতে বসার জন্য অপেক্ষা করছিল। সুরিয়া মহালক্ষ্মীর কাছে এসে বলে, তুমি সাগরকে বাদ দিয়ে অন্য কাউকে কেন বিয়ে করছো? মহালক্ষ্মী তখন বলে, ঈশ্বর শুধু আমার আর সাগরের ভালোবাসার কথাই আপনাকে জানিয়েছে, সে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এইটা আপনাকে জানায়নি। তারপর পরই কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা সিনেমা হল বানাতে কত টাকা লাগবে তার টিকিট অপারেটরের কাছে জানতে একটা রেস্টুরেন্টে বসে সাগর এবং মহালক্ষ্মী। টিটি সবকিছু মিলিয়ে যত টাকার হিসেব দেয়, এটা শুনে একদম গলায় শুকিয়ে যায় সাগরের। এত টাকা সে কোথায় পাবে? তখন চোখে পড়ে ব্যাংকের লোনের বিজ্ঞাপন। সেটা দেখে একটা সিনেমা হল বানানোর জন্য ব্যাংক লোন নিতে চলে আসে সাগর। কিন্তু ব্যাংক ম্যানেজার যখন বন্ধক কিছু রাখতে হবে সেই প্রসঙ্গ নিয়ে আসে, তখন পুরো চুপসে যায় সাগর, কারণ বন্ধক রাখার মতো কোনো কিছুই নাই সাগরের। সেই জন্য কোনো ব্যাংকই তাকে লোন দিতে চায় না। এগুলো দেখে একদিন মহালক্ষ্মী তার সকল স্বর্ণ অলংকার নিয়ে চলে আসে সাগরের কাছে, জানায় এসব বন্ধক রাখতে হবে। কিন্তু কোনো মতে এই স্বর্ণগুলো নিতে রাজি হয় না সাগর, আর এই ব্যাপারগুলো নিয়ে সে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ করে একদিন তার মাথায় একটা আইডিয়া চলে আসে। গ্রামের মানুষজন টাকা তুলে শহরে সিনেমা দেখতে চায়, কিন্তু সে চাইলে নদীর পাড়ে অল্প টাকায় খোনা মাঠে সিনেমা হল দিতে পারে। আর ঠিক এইটাই করে সাগর। একটা সাদা কাপড়কে বানায় স্ক্রিন, প্রজেক্টর একটা কিনে নিয়ে আসে। খোলা মাঠের মধ্যেই বানায় মহালক্ষ্মী সিনেমা হল। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে আসে সুরিয়ার নতুন মুভি, আর টিকিট কাউন্টারে বসায় ওর মাকে। কিন্তু বেশ কয়েকদিন কোনো লোকই হয় না। এরপর একদিন যখন লোক হওয়া শুরু হয় তখন ঢলই নেমে যায় লোকের। সিনেমা হল ভালো মতো চলতে থাকলে আশেপাশে অনেক দোকানপাটও বসা শুরু করে, যাদের থেকেও টাকা পয়সা পেতে শুরু করে সাগর। এভাবে বেশ ভালোই অর্থকড়ি আসছিল। একদিন মহালক্ষ্মী তার বান্ধবীদের নিয়ে চলে আসে ওই সিনেমা হলে। টিকিট কাউন্টারে টিকিট না কেটেই ভেতরে ঢুকতে থাকলে সাগরের মা মহালক্ষ্মীকে আটকায়, তাকেও তখন টিকিট কাটতে বলে। মহালক্ষ্মী তখন জানায়, সিনেমা হলটাই তো আমার নামে, তাহলে আমি কেন টাকা দিতে যাব? সাগরের মা সামলাতে না পারলে ওর বাবাকে ডাকে। বাবা বুঝতে পারে আসল চক্করটা কি, তাই একদম চুপচাপ থাকে। একটু পরে সাগর মহালক্ষ্মীকে নিয়ে চলে আসে তার ড্রিম প্লেসে, যে জায়গাটাতে সাগর মূলত সিনেমা হল বানাবে। সেখানে তাদের ড্রিম নিয়ে দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে। একসাথে শুয়ে থেকে ওরা সিনেমা দেখছিল। সিনেমা দেখা এবং প্রেমের আড্ডা শেষে মহালক্ষ্মী বাড়ি আসলে তার বাবা দেখে মহালক্ষ্মীর পায়ে বালি, তাই ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? মহালক্ষ্মী তখন ভয়ে ভয়ে বলে, সাগর তার গ্রামে খোলা মাঠে একটা সিনেমা হল দিয়েছে, সেখানে সে খুব ভালো ব্যবসা করছে। এই কথাটা শুনে তো মহালক্ষ্মীর ওপরে অনেকটাই রেগে যায় পুরুষোত্তম।
তখন তার ছেলে ধানুষকে কিছু একটা করতে বলে। পরের দিন নিউজ বের হয় আন্ধ্রা কিং সুরিয়ার 100তম মুভির শুটিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এতে গ্রামবাসী তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু একদমই খুশি হতে পারে না সাগর, কারণ একটা পূর্ণাঙ্গ সিনেমা হল বানানোর টাকা এখনও তার জমেনি। আবার ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সুরিয়ার 100তম সিনেমার গ্র্যান্ড ওপেনিং দিয়েই এই মহালক্ষ্মী সিনেমা হলটা সে চালু করবে, আর সেটা উদ্বোধন করবে আন্ধ্রা কিং তালুকা। এই জন্য অনেক টেনশন করতে থাকে সাগর। সেদিন রাত্রেবেলাতেই ধানুষ গুন্ডা পান্ডা নিয়ে ভাসমান সিনেমা হলে আগুন জ্বালিয়ে দেয়, তারপর মারতে শুরু করে ওদেরকে। ওরা মার খেতে থাকলে আরও একটা উপায় পেয়ে যায় সাগর। তাদের বাড়ি যে এলাকাটাতে, সেই এলাকাটাতে প্রচুর পরিমাণে বালু, আবার নদীও আসে। সাগর সিনেমা হল বানানোর সময় জেনেছিল যে বালুর চাহিদা কত, আবার বালির ডিলারকে নিয়েও তার জানাশোনা আছে। এই প্ল্যানটা যখন সাগরের মাথায় আসে তখন সবাইকে মারতে শুরু করে। মারে না শুধু ধানুষকে, কারণ তার শালা বলে কথা। তারপর ধানুষের কাছে গিয়ে বলে, আমি সিনেমা হল বানিয়েই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না, আর এইটা গিয়ে তুই তোর বাপ পুরুষোত্তমকে বলে দিস। কিছুক্ষণের মধ্যেই ধানুষ চলে আসে বাড়িতে এবং বাবাকে সবকিছু খুলে বলে। এতে চুপচাপ হয়ে যায় পুরুষোত্তম। পরদিন সকালবেলাতেই সাগর চলে আসে বালুর এক ডিলারের কাছে, গিয়ে বলে, আমি ট্রাকে করে বালু নিয়ে আসছি, আপনি দ্রুত প্রস্তুত থাকুন। তারপর গ্রামের সবাইকে একত্রিত করে বলে, আমাদের আর অন্যের কাজ করতে হবে না, আমাদের গ্রামের ধার দিয়ে যে নদীটা গিয়েছে সেই নদী থেকে আমরা বালু উত্তোলন করলে স্বাবলম্বী হতে পারবো। সাগরের এই কথাটা শুনে অনেকেই প্রশ্ন তোলে, আর কেউ এই কাজটা ওর সাথে করতে চায় না। তখন সাগরের বাবা ওদেরকে বোঝাতে শুরু করে, তোমরা যদি কেউ বালি উত্তোলন না করো তাহলে আমি আর আমার ছেলে মিলে এগুলো করব। এটা বলেই দুই বাপ বেটা নদীতে নৌকা নামানোর চেষ্টা করতে থাকে বালি উত্তোলন করার জন্য। তার পরপরই দেখা যায় পুরো গ্রামবাসী যোগ দেয় এসে ওদেরকে। সবাই এসে বালি উত্তোলন করতে শুরু করে। এতে করে খুব দ্রুতই ডিলারের কাছে সাগর বালিটা পৌঁছে দেয়। ডিলার টাকা দিলে সাগর অনেক খুশি হয়, আর গ্রামবাসীও নিজেদের পরিশ্রমের টাকা পেয়ে অনেক খুশি। অনেক বালু বিক্রি করে বেশ ভালো অর্থই পায় সাগর। তাই সিনেমা হলের প্রস্তাব নিয়ে চলে আসে সাব কালেক্টরের কাছে। সাব কালেক্টর অনুমতিও দিয়ে দেয়, এমনকি সেটার কাজের উদ্বোধনও করে দেয়। অন্যদিকে পুরুষোত্তম দেখে তার মেয়ে একটা ঘর বানিয়ে সেটা শুধু দেখছে। মূলত সেটা একটা সিনেমা হলের মতো দেখতে বানিয়েছিল। এটা দেখে পুরুষোত্তমও পর্যবেক্ষণ করতে থাকে। এর মধ্যেই তৈরি হয়ে যায় সিনেমা হল। সাব কালেক্টর গ্রামে বিদ্যুতেরও ব্যবস্থা করে দেয়। এত বছর ছিল না এই গ্রামে কোনো বিদ্যুৎ। যেদিন পুরো গ্রামে লাইন দেওয়া হবে সেদিন উঁচু মন্দিরে এসে তা দেখে সাগরকে নিয়ে গর্ব করে সবাই। বিদ্যুতের লাইনটা দেওয়া হলে সাগর প্রথমেই চলে আসে সিনেমা হলে। ওর স্বপ্নের সিনেমা হলটা পুরো তৈরি। আর পরদিনই সাগর চলে যায় ডিস্ট্রিবিউটরের কাছে ডিস্ট্রিবিউশনের রাইটস কিনতে, কিন্তু সাগরকে সেটা দেওয়া হয় না, কারণ ইতিমধ্যেই পুরুষোত্তম সেটা অনেক বেশি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। এটা জানতে পেরে সাগর চলে আসে পুরুষোত্তমের কাছে, এসে বলে, আমাকে তো খুব থামাতে চেয়েছিলেন, দেখেন আমি সিনেমা হল বানিয়েই দেখিয়েছি, যেটা সামনে আমি উদ্বোধনও করব, আপনি যতই বাধা দেন না কেন। এইটা বলে সাগর চলে যেতে থাকলে মহালক্ষ্মী এসে ওকে সাধুবাদ জানায়। সাগর এরপর চলে আসে ওই প্রডিউসারের বাড়িতে, যার সাথে শুটিং সেটে তার পরিচয় হয়েছিল। সেখানে এসে সাগর বলে, আমি হল ডিস্ট্রিবিউশনের রাইটস চাচ্ছি, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। তখন প্রডিউসার জানায় যে ওই এলাকার মধ্যে পুরুষোত্তম পেয়েছে, এতে আমার আর কিছুই করার নেই। সাগর তবুও কিছু একটা উপায় বের করতে বলে সেই প্রডিউসারকে। তখন সাগরকে সেই প্রডিউসার নিয়ে আসে আরও বড় রকমের এক প্রডিউসারের কাছে। তখন দেখা যায় সুরিয়া তার 100তম সিনেমার প্রযোজক না পেয়ে ফোন দিয়েছিল নায়ককে। নায়ক সুরিয়াকে অফার দেয় বাবার রোলে অভিনয় করার জন্য। এগুলো কাছ থেকেই শোনে সাগর। ফোনটা কেটে দেওয়ার পরপরই নায়ক কিটকিরি করতে থাকে সুরিয়াকে নিয়ে। এই যেমন তার ছেলে অভিনয় করবে মূল চরিত্রে, আর আন্ধ্রা কিং সুরিয়া পার্শ্ব চরিত্রে। এইসব ব্যাপার স্যাপার নিয়ে মজা নিতে থাকলে মাথা গরম হয়ে যায় সাগরের। একসময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রডিউসার নায়কেরকে বলতে শুরু করে, সুরিয়ার রিসেন্ট মুভিগুলো শুধু আপনার জন্যই ফ্লপ হয়েছে, আপনার ছেলে আবার কোনো অভিনেতা হলো নাকি? এগুলো শুনে তো আরও অনেক বেশি মাথা গরম হয়ে যায় নায়কের। সাথে সাথেই বের করে দেয় ওকে। এতে করে সাগরের যা হল রাইটস পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও কমে যায়। গ্রামে আসলে পায় আরও একটা দুঃখের খবর, ঈশ্বর সুরিয়াকে নিয়ে নেগেটিভ আর্টিকেল লিখেছিল। তখন গ্রামের মানুষ এটা দেখে হাউতাশ করতে শুরু করে। সাগর এটা দেখে তো ওই আর্টিকেলটাতে একদম আগুনই লাগিয়ে দেয়। কিন্তু অভিনেতার ক্যারিয়ারের এই অবস্থা দেখে একদমই ভেঙে পড়ে সে। তাই প্রিয় অভিনেতার ক্যারিয়ার বাঁচাতে চলে আসে পুরুষোত্তমের কাছে। এসে বলে, আমি আমার সিনেমা হলটা বিক্রি করতে চাই, আপনি সেটা কিনে নিতে পারেন। পুরুষোত্তম তখন বলে, আমি সেটা কেন কিনবো? সাগর বলে, চ্যালেঞ্জ ছিল সিনেমা হল বানানোর, তো এই সিনেমা হলটা যদি আপনি কিনে নেন তাহলে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না, আপনার মেয়েরা আর পিছু নেব না আমি। এইসব কিছু আবার শুনে ফেলে মহালক্ষ্মী। তখন পুরুষোত্তম সবকিছু চিন্তা ভাবনা করে ওর সিনেমা হলটা কিনতে রাজি হয়। তারপর সেই টাকাটা আবার মহালক্ষ্মীর হাত দিয়েই পাঠায়। মহালক্ষ্মী যখন টাকার ব্যাগটা নিয়ে হাজির হয় তখন সাগর ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করে,
আমার প্রিয় অভিনেতার ক্যারিয়ারটা বাঁচাতে আমি এটা করতে চাইছি। এটাতে অনেকটাই রেগে যায় মহালক্ষ্মী আর কষে একটা চর বসিয়ে দেয় সাগরকে। জানায় তুমি শুধু নায়কের ক্যারিয়ারটাই দেখলে, আমাদের ভালোবাসাটা তোমার একবারও চোখে পড়লো না। এখন আমার যা মনে হচ্ছে তুমি তো আমাকে ভালোই বাসনি, তুমি একজন বিশ্বাসঘাতক। এইটা বলে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় সাগরকে। তার পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি। তার পরপরই কাহিনীটা চলে আসে প্রেজেন্ট ডেতে। সাগরকে নিয়ে মহালক্ষ্মীর এইসব কথাবার্তা বলা শেষ হলে সুরিয়ার পুরো ইমোশনাল হয়ে যায়। তাকে যে কেউ এতটা ভালোবাসে তার এটা একদমই জানা ছিল না। তখন মহালক্ষ্মীকে সুরিয়া বলে, সাগর তোমার জন্য পারফেক্ট। তাকে যদি তুমি এখন ভুল বোঝো তাহলে পরবর্তীতে কিন্তু তোমাকে পস্তাতে হবে। প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না, পরে কিন্তু সারা জীবন ধরে তুমি কষ্ট পাবে। তার পরপরই সেই ঘরে চলে আসে পুরুষোত্তম। এসে সুরিয়াকে দেখে তো একদম অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? সুরিয়া তখন জানায় সাগরের জন্য। সাগর হচ্ছে একদম খাঁটি সোনা, ওকে প্লিজ আপনি দূরে ঠেলে দিবেন না। এটা বলে বাইরে আসলে সবাই সুরিয়াকে দেখে একদম অবাক হয়ে যায়। বড় বিয়ের পিড়ি ছেড়ে দৌড়ে চলে আসে সুরিয়ার কাছে। অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে সাগরদের পুরো গ্রাম পানির নিচে যায়। দেখা যায় গ্রামের সবাই বাইরে বের হয়। বিদ্যুতের খুঁটিগুলো সব ভেঙে পড়ছিল, কারো কারো ঘরও ধসে যাচ্ছিল। এর মধ্যেই সুরিয়া চলে আসে ঘাটে। সেখানে এসে একজন মাঝিকে পায়। মাঝি আবার সেই গ্রামের দিকে যেতে চায় না, কারণ ওরা মাঝ নদীতে যদি ঝড়ের কবলে পড়ে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। কিন্তু যখনই সে ভালো করে খেয়াল করে দেখতে পায় যে এটা আন্ধ্রা কিং সুরিয়া, তখন আর না করতে পারে না। কিন্তু মাঝপথে যেতে যেতে ওরা দুজনে ঝড়ের কবলেই পড়ে যায়। এরপরে ওরা মনোবল হারায় না। অন্যদিকে গ্রামের একমাত্র উঁচু জায়গা ছিল সিনেমা হলটা। সাগর সবাইকে নিয়ে এই সিনেমা হলটারই আশ্রয় নেয়। আশ্রিত মানুষগুলো তাদের সবকিছু হারিয়ে শোনাতে থাকে তাদের কষ্টের কথা। এগুলো অনেক কষ্ট দেয় সাগরকে। সাগর যখন মন খারাপ করে সেখানে বসেছিল তখন সেখানে প্রবেশ করে সুরিয়া। সুরিয়ার ছায়াটা পর্দায় পড়লে সাগর বুঝতে পারে যে আন্ধ্রা কিং সুরিয়া সেখানে এসেছে। তাই কিছুক্ষণের জন্য একদম নিস্তব্ধ হয়ে যায়। সুরিয়াও তখন তাই ভেতরে ঢুকে খুঁজতে থাকে সাগরকে। কিছুক্ষণের মধ্যেই ঈশ্বর চলে আসে এবং সাগরকে দেখিয়ে দেয়। তখন সুরিয়া চলে আসে সাগরের কাছে। হঠাৎ করে সুরিয়াকে দেখতে পেয়ে তো সবাই দাঁড়িয়ে যায়। সুরিয়া তখন সাগরের কাছে এসে বলে, তুমি আমাকে এতটা কেন ভালোবাসো? আমি কি এই ভালোবাসা পাওয়ার যোগ্য? সাগর তখন বলে, আপনি আমাকে জীবন্ত করেছেন। আমি একদমই ভেঙে পড়েছিলাম। আপনার মোটিভেশনাল স্পিচ শুনে আমি মোটিভেট হয়েছিলাম। এখন আমি যা করেছি বা যা হয়েছি সেটা শুধুমাত্র আপনার জন্যই। সুরিয়া তখন বলতে থাকে, আমি তো শুধুই সেগুলো অভিনয় করেছিলাম। অভিনয় করে আমি কী বা করতে পারি? সাগর তখন সুরিয়ার দেওয়া মোটিভেশনাল স্পিচটা নিজেই বলতে থাকে। এতে বন্যায় আক্রান্ত সবাই যেন নিজেদের প্রাণ ফিরে পায়। সাগর তখন বলে, আপনি অভিনয়ের মাধ্যমে আমাদের মতো মানুষদের নতুন বাঁচার আশা দেখান। এসব কিছু শুনে সুরিয়া সাগরকে জড়িয়ে ধরে। সুরিয়ার চোখে চলে আসে পানি। তারপর জানায়, তুমিই আমাকে আন্ধ্রা কিং উপাধি দিয়েছো, তাই না? আসল আন্ধ্রা কিং তো তুমিই। পরের দিন সুরিয়া সেখান থেকে চলে যেতে থাকলে মহালক্ষ্মী চলে আসে সাগরের কাছে। সাগরের সবকিছু যেন একদম আগের মতো হয়ে গেল। কয়েকদিন বাদে ঈশ্বর সুরিয়া এবং সাগরকে নিয়ে একটা আর্টিকেল লেখে। এই নিউজটা দেখে সুরিয়া এবং তার বউ অনেক খুশি হয়ে যায়। তারপর সে তার ম্যানেজারকে বলে, বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দাও, 100তম ফিল্ম করা শুরু করা যাক। একদিকে সুরিয়া 100তম ফিল্মের শুটিং শুরু করে, অন্যদিকে সাগর সিনেমা হল এবং মহালক্ষ্মীকে পেয়ে খুশিতেই দিন কাটায়। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।